আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম। আজ 2 জুন 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকের মার্কেটে সামান্য পরিমাণ সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসসি প্রধান ব্যাংক সূচক 21.12 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 4689 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 8.21 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1755 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 5.95 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1023 পয়েন্টে। আজ ডিএসসিতে 275 কোটি 30 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 235 কোটি 18 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 396টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 209টির, দাম কমেছে 101টির এবং দাম অপরিবর্তিত ছিল 86টি কোম্পানির। তো যাই হোক আজকেও বিশেষ কোনো কারণে তিনটে সূচকে মূলত সূচকের উন্নতি হয়েছে। যাই হোক এটা খুবই ভালো দিক, তবে দেখা যাক এই ধারা অব্যাহত থাকে কিনা। অপরদিকে দেখা যাচ্ছে লেনদেনের পরিমাণ সে আগের মতোই রয়েছে, খুব বেশি উন্নতি হয়নি। তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, এনবিএল, ওয়ালটন, বেক্স ফার্মা, সাউথ ইস্ট ব্যাংক, অলিম্পিক, যমুনা ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক 3 পয়েন্টের মতো, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, এনবিএল 2 পয়েন্টের মতো, অপরদিকে ওয়ালটন, বেক্স ফার্মা, সাউথ ইস্ট ব্যাংক ও অলিম্পিক 1 পয়েন্টের মতো এবং যমুনা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তারা 1 পয়েন্ট এরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ড্রেগাজ বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে হচ্ছে স্কয়ার ফার্মা, ব্যাটবিসি, এসআইবিএল, ইবিএল, প্রাইম ব্যাংক, বিকন ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, এনআরবি ব্যাংক, ইউপিজিডিসিএল এবং বারাকা পতেঙ্গা পাওয়ার। তো সেগুলো দেখা যাচ্ছে স্কয়ার ফার্মা 3 পয়েন্টের মতো, ব্যাটবিসি, এসআইবিএল 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। এখন যদি আমি আজকের দিনে টপ গেইনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে নর্দার্ন, ওয়ালটেক্স, ফার্মা এড, ঢাকা ইন্স্যুরেন্স, আফতাব অটোমোবাইল, দেশ গার্মেন্টস, অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং এমএল ডাইং। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্দার্ন মূলত হলটেড হয়েছে, অপরদিকে ওয়ালটেক্স তারাও মূলত 8%-এর মতো, ফার্মা এড, ঢাকা ইন্স্যুরেন্স, আফতাব অটোমোবাইল 7%-এর মতো এবং বাকি সবাই 6%-এর মতো মূল্যে বৃদ্ধি ঘটেছে। তো এখন যদি আমি আজকের দিনে টপ লুজার বা মূল্যরাশি কাজ হলো তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে ফার্স্ট ফিনান্স, পিপল লিজিং, সোনারগাঁ টেক্সটাইল, ন্যাশনাল টি কোম্পানি, এসএমএল, লেক্সার ফান্ড, সোনালী লাইফ, সাবকো স্পিনিং, এসআইবিএল, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং রেনওয়ে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট ফিনান্স মূলত 8%-এর মতো, অপরদিকে পিপল লিজিং 5%-এর মতো এবং বাকি সবাই 4%-এর কাছাকাছি মূল্যের পতন ঘটেছে। তো এখন যদি আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কাজ হলো তা দেখি তাহলে দেখা যাচ্ছে লেনদেনের শীর্ষে চলে এসেছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বিসিএসআরই, ফাইন ফুডস, মালাকি স্পিন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, লাভ হলো, ওরিয়ন ইনফিউশন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক 31 কোটি টাকার মতো, অপরদিকে স্কয়ার ফার্মা 14 কোটি টাকার মতো এবং বাকি সবাই 4 থেকে 5 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে আমরা আজকের দিনে ভলিউমের শীর্ষে কাজ হলো তা দেখি তাহলে দেখা যাচ্ছে ভলিউমের শীর্ষে চলে এসেছে ব্র্যাক ব্যাংক, আইপিসি ব্যাংক, সিটি ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, মালাকি স্পিন, উত্তরা ব্যাংক, এনআরবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং শাইনপুকুর সিরামিক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে ব্র্যাক ব্যাংক প্রায় 64 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে, অপরদিকে আইপিসি ব্যাংক 32 লাখের মতো এবং বাকি সবাই দেখা যাচ্ছে 15 থেকে 28 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে। তো এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টর ভালো করেছে, খারাপের ভিতরে দেখা যাচ্ছে শুধু ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস, সিমেন্ট সেক্টর, মিউচুয়াল ফান্ড, সিরামিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, টি বন্ড, ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো খারাপ করেছে এবং বাকি সবাই মূলত টুকটাক ভালো করেছে। এখন যদি আমি আজকের দিনের একটি ডিক্লারেশন দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স তারা মূলত 30% ক্যাশ ব্যান ঘোষণা করেছে তাদের রেকর্ড 30 জুন 2025। যাই হোক একটি উক্ত কোম্পানি ইনভেস্টরদের জন্য অবশ্যই একটি ভালো সংবাদ। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। বাজেট ঘিরে ইতিবাচক শেয়ার বাজার, 3 দিনে সূচকের 74 পয়েন্ট উন্নতি। জাতীয় বাজেট পেশ করার দিন আজ সোমবার দেশের উভয় শেয়ার বাজার ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে, পাশাপাশি বেড়েছে লেনদেনও। এদিন ডিএসসির প্রধান সূচক 21 পয়েন্ট বেশি বেড়েছে, এটি টানা তৃতীয় কর্মদিবসের মতো সূচকের ঊর্ধ্বগতি। গত 3 কর্মদিবসে ডিএসসির প্রধান সূচক বেড়েছে 74 পয়েন্ট, আর এর মধ্যে আগের দিন রোববার বেড়েছিল 30 পয়েন্ট, তার আগে দিন বৃহস্পতিবার বেড়েছিল 22 পয়েন্ট। এই টানা ঊর্ধ্বগতি এমন এক সময় এলো যখন এর আগে টানা 6 কর্মদিবস ডিএসসির সূচক 186 পয়েন্ট কমেছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করেছিল। শেয়ার বাজার সংশ্লিষ্ট মনে করছেন আসন্ন বাজেটকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে যে আশাবাদ তৈরি হয়েছে তার ফলে গত 3 কর্মদিবস ধরে বাজার ইতিবাচক ধারায় রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারে প্রাণ ফেরাতে নানা প্রণোদনা দেওয়ার প্রস্তাবনা রয়েছে। এমন পদক্ষেপগুলো বাজারের তারল্য বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাজার সংশ্লিষ্ট বলছেন, দীর্ঘদিন ধরে মন্দা পরিস্থিতি পার করা দেশের শেয়ার বাজারের জন্য এই টানা ঊর্ধ্বগতি নিঃসন্দেহে একটি ইতিবাচক লক্ষণ। বাজেটে ঘিরে যে সম্ভাব্য প্রণোদনার কথা বলা হচ্ছে তা যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তাহলে বাজারের এই ইতিবাচক ধারা আরো দীর্ঘস্থায়ী হতে পারে। বিনিয়োগকারীরা এখন বাজেটে ঘোষিত পদক্ষেপগুলোর দিকে তাকিয়ে আছেন, যা বাজারের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রবণতা বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ এবং আস্থাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তো যাই হোক, বাজেটকে ঘিরে যে ইতিবাচক প্রবণতা, আমি মনে করি যে সেটি যদি সামনে বাজারকে আগানো যায় তাহলে সেই ইতিবাচক প্রবণতা কার্যকর হবে। এছাড়া আমি মনে করি কার্যকর করা সম্ভব না, দেখা যাক কতটুকু কি হতে পারে, সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। শেয়ার বাজার নিয়ে বাজেটে বক্তব্যে যা বললেন অর্থ উপদেষ্টা। আগামী 25-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট মন্দাবস্থায় থাকা দেশের শেয়ার বাজারে গতি ফেরাতে বেশ কিছু কর সুবিধা প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তালিকাভুক্ত অতালিকাভুক্ত বহুবিধ কোম্পানি করের ব্যবধান আরো বাড়ানো, ব্রোকারেজ হাউসের লেনদেনে উচ্চ কর হ্রাস এবং মার্চেন্ট ব্যাংকের আয় কর হার কমানো। অর্থ উপদেষ্টা আরো জানান, বাজারের স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন বহুজাতিক কোম্পানিগুলোতে সরকারের মালিকানা কমিয়ে সেগুলো শেয়ার বাজারে তালিকাভুক্ত করা, দেশীয় বড় কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আনতে উৎসাহ প্রদান, কারসাজি প্রতিরোধে দ্রুত সময়ের মধ্যে বাস্তব ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা, ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহের সুযোগ বৃদ্ধি। তো যাই হোক, যেসব বিষয়গুলো বলা হয়েছে সেগুলো অতি দ্রুত আমি মনে করি কার্যকর করা উচিত, তাহলে মার্কেটের জন্য কল্যাণ বয়ে আনবে। তো এখন দেখা যাক কবে থেকে কার্যকর হয়। এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে। অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা না করার কারণ কি বলেছে? 2024 সালের ডিসেম্বরের শেষে আর্থিক বছরের জন্য অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি। মূলত আগের সময়কার ঋণ অনিয়ম, দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, খেলাপি ঋণের উচ্চ হার এবং মূলধন ঘাটতির কারণে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকে ডিভিডেন্ড ঘোষণার অনুমতি দেয়নি। বিশেষজ্ঞদের মধ্যে গত কয়েক বছর দেশের ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতির কারণে অনেক ব্যাংক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অসাধু ঋণ অনুমোদন, অর্থ পাচার ও ঋণ জালিয়াতির ফলে এসব ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। ফলে তারা প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে ব্যর্থ হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ডিভিডেন্ড দেওয়ার যোগ্যতা হারায়। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী যেসব ব্যাংকের আর্থিক অবস্থা দুর্বল, যাদের প্রভিশন ও মূলধন ঘাটতি রয়েছে, তারা ডিভিডেন্ড ঘোষণা করতে পারে না। এই কারণে এবি ব্যাংক, আল আরফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, বাংলাদেশ মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি। তো যাই হোক, আশা করি খুব শীঘ্রই এইসব ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে এবং বাজার আবারও চাঙ্গা হয়ে উঠবে। তো দেখা যাক আগামী বছরটাতে কি ঘটে। এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 2 জুন ব্লকে 3 কোম্পানির বড় লেনদেন। কি হচ্ছে? সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 22টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। সব প্রতিষ্ঠানের মোট 25,21,00,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। আমাদের সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে 3 কোম্পানির শেয়ার। তো তারা কারা? তারা হলো ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, লাভেল আইসক্রিম। আজ 3 কোম্পানির মোট শেয়ার লেনদেন হচ্ছে 17,87,00,000 টাকারও বেশি। তো যাই হোক, আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেট ঝুঁকি ও কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি। তো আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।